সাম্প্রতিক সময়ে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে বেশ কঠোর কথাবার্তাই বলছিলেন এবং সেই কঠোর কথাবার্তা এখন অনেকটা বেড়ে গেছে, বহুগুণ বেড়ে গেছে। এই আন্দোলনটা যেটা চলছে সেটা প্রসঙ্গে তিনি ফ্রান্সের প্যারিস থেকে বিবৃতি দিয়েছেন। আমরা অনেকে জানি উনি এই মুহূর্তে প্যারিসে আছেন, কারণ এবারকার যে প্যারিস অলিম্পিক সেটা ডক্টর ইউনূসের কনসেপ্টের উপরে হচ্ছে, সুতরাং উনি ওখানে অত্যন্ত সম্মানিত একজন অতিথি। এছাড়াও তিনি ভারতের দ্য হিন্দু, ভারতের সবচেয়ে প্রেস্টিজিয়াস ইংরেজি পত্রিকা হিসেবে এটাকে ধরা হয়, তার সাথে একটা সাক্ষাৎকার দিয়েছেন। ওই সাক্ষাৎকারটাকে একটু গুরুত্ব দিতে চাই এবং সেখানে তিনি কিছু কথা বলেছেন যেগুলো আমাদের গুরুত্ব পাওয়ার দাবি রাখে। আমি আসবো সেই জায়গায় এবং তার এই বক্তব্য এবং প্রধানমন্ত্রী সাম্প্রতিক আচরণ মেলালে আমাদের মনে হতে পারে সরকার তার গদি টিকিয়ে রাখতে খুব বড় দুশ্চিন্তায় পড়ে গেছে। আমরা খেয়াল করছি প্রধানমন্ত্রী গতকাল ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে গেছেন, আজও উনি একটা হসপিটাল, সম্ভবত পঙ্গু হসপিটালে গেছেন, কথা বলেছেন। উনি যারা আহত হয়েছে তাদেরকে দেখছেন, তাদের জন্য দুঃখ প্রকাশ করছেন, উনি কাঁদছেন, আমরা এগুলো সবই দেখলাম। বাট আমরা একটা কথা বলি না, ইটস টু লিটল টু লেট, অনেক দেরিতে হয়েছে। এই হত্যার পরে যদি তাড়াহুড়ো করে হসপিটালে যেতেন, তারপরও মানুষের শোক আসলে উপশম হতো না, মানুষের ক্ষোভ ক্রোধ উপশম হতো না। কিন্তু তিনি হসপিটালে গেলেন কিছু স্থাপনা ভিজিট করার পর, মানে মেট্রো রেল দেখতে গিয়ে প্রথম আবেগে আপ্লুত হয়েছিলেন। মানে যে মানুষ, যে দেশের মানুষ খুন হয়ে যায়, অন্তত 210 হয়ে গেছে সংখ্যা বহুগুণ হবে, কিন্তু অফিসিয়ালি আমরা জানি, সরকারের অফিসিয়াল কথা বলছি না, অন্তত 210 মৃত্যুর মধ্যে যখন মানুষ আলোচনা শুনে মেট্রো রেল ভেঙে দেওয়া হয়েছে, এটা কত খারাপ, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিটিভি, এগুলো কত খারাপ। সেই শোকের পর, সেই শোকে আমরা বলি না মানে ক্ষতের মধ্যে লবণ ছেটানোর মতো ব্যাপার, তারপর গিয়ে যখন এগুলো করছে খুব বেশি ভালো হবে তা না। কিন্তু প্রধানমন্ত্রী যাওয়াটাই ইন্ডিকেট করে যে উনি তীব্র চাপের মুখে আছেন, কোনো সন্দেহ নেই। উনি কোনোভাবেই ভেতর ওনার উপরে যেগুলো আমরা সব আমাদের সামনে অত প্রকাশ্য হয়ে উঠবে না, এসব চাপের মুখোমুখি হচ্ছেন, ওগুলো ঠিক সামলাতে পারছেন না। এবং উনি এখন এই মুহূর্তে চেষ্টা করছেন দেশের মানুষের মধ্যে ক্ষোভ কিছুটা কমিয়ে আনা। কারণ আমরা খুব লজিক্যালি ধারণা করতে পারি মানুষের ভয় ভেঙে গেছে, ক্রমাগত একটার পর একটা আন্দোলন আসতে থাকবে, মানুষ রাস্তায় নামতে থাকবে, মানুষ মরতে শিখে গেছে। যাই হোক, ডক্টর ইউনূস দ্য হিন্দুর সাথে সাক্ষাৎকার, একটা দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন। দু একটা জায়গা আমি একটু পড়ি। প্রথম হচ্ছে এই যে বর্তমান যে আন্দোলন, সেই প্রসঙ্গে ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে, উনি খুব ক্লিয়ারলি বলছেন যে কারফিউর মধ্যে আমি বিমানবন্দরে গিয়েছি, এটা দৈনিক মানব জমিন ট্রান্সলেট করে পাবলিশ করেছে। এটা একটা গুরুত্বপূর্ণ কাজ আমি মনে করি, কারণ দ্য হিন্দুর আপনি যদি সাবস্ক্রাইবার না হন তাহলে হিন্দু পেওয়াল দিয়ে আপনি পুরোটা পড়তে পারবেন না। যাই হোক, এটা খুব বড় কাজ হয়েছে, মানব জমিন অনেক সময় এরকম কাজ করেছে আমাদের জন্য। উনি কারফিউর মধ্যে বিমানবন্দরে গেছেন। পরিস্থিতিতে সরকার যেভাবে দেখাচ্ছে যেন বিদেশি কোন সেনা বাংলাদেশে আগ্রাসন চালিয়েছে, তাই সেনা ও আধা সামরিক বাহিনীকে বুলেট সহ নামানো হয়েছে বিক্ষোভকারীদেরকে দমিয়ে রাখতে। তারা তাদেরকে পরাজিত করার মুডে ছিলেন, তারা শৃঙ্খলা ফেরানোর মুডে ছিলেন না। মানে ভাষাগুলো খেয়াল করি, উনি কত তীব্র এবং কঠোর ভাষায় কথা বলছেন। ফলে যা ঘটেছে সেটা কি, কেন তারা সেরকম বাহিনীকে নামিয়েছে, সব রকম বাহিনীকে নামিয়েছে? সরকার কি একটি বিদেশি শক্তি যে বুলেট দিয়ে স্থানীয়দের দমন করছে? তারা তো আপনার নিজের দেশের নাগরিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা তো সমাজের শীর্ষ 1/1, তারা দেশকে পরিচালনা করতে প্রস্তুত। এরকম আলোচনা উনি করছেন, যেটা আমরাও বলছি যে বিদেশি শত্রু বাহিনীর বিরুদ্ধে আপনি ভিনদেশী নাগরিকদের উপর এটা করতে পারেন না। বাংলাদেশের সাথে অন্য একটা দেশের যদি যুদ্ধ লেগে যায়, ওদের সাধারণ নাগরিকের সাথে আপনি এটা করতে পারেন না। আপনি ওদের সোলজারের সাথে মুখোমুখি যুদ্ধে এসব করতে পারেন। এখানে যা করা হয়েছে, উনি অনেক কথা বলছেন। একটা জায়গায় এরকম আছে, গণতন্ত্র হলো জনগণকে সুরক্ষা দেয়া, সব মানুষকে ধর্ম, রাজনৈতিক মতামত বা অন্য যে কোনো মতবিরোধ থাকলে তাদেরকে সুরক্ষা দেওয়া হলো গণতন্ত্র। যদি একজন নাগরিকের অন্য একজনকে হত্যা করতে চায়, তাহলে যিনি হামলা শিকার হচ্ছে তাকে সুরক্ষিত রাখা হলো রাষ্ট্রের দায়িত্ব। হামলাকারীকে হত্যা হলো এক্ষেত্রে শেষ বিকল্প, প্রথম না। কিন্তু বাংলাদেশ সরকার সেভাবেই সাড়া দিয়েছে, শেষ বিকল্প না, প্রথম বিকল্প হিসেবে হত্যা করেছেন। আমরা হত্যার অসংখ্য ভিডিও আমাদের সামনে আসতে দেখেছি, কিভাবে অ্যাসল্ট রাইফেল দিয়ে গুলি করা হচ্ছে এবং অন্যান্য গুলি তো করা হয়েছেই, একদম প্রকাশ্যে কোনো উস্কানি ছাড়া, কোনো রকম থ্রেটেন্ড অবস্থায় যাওয়া ছাড়াই, জাস্ট খুন করার জন্য এই বাহিনীগুলোকে নামিয়ে দেওয়া হয়েছিল। উনি যে আন্তর্জাতিক আহ্বান জানিয়েছেন, আমাদের মনে আছে যে এই ঘটনা যখন শুরু হলো তখন ডক্টর ইউনূস একটা আহ্বান জানিয়েছেন। আমাদের দেশে যেহেতু ইন্টারনেট ছিল না, এক্স্যাক্টলি আহ্বানটা আমরা পড়তে পারিনি, কিন্তু টিভি নিউজে দেখেছি পররাষ্ট্রমন্ত্রী সেটাকে কনডেম করছেন এবং বলছেন ডক্টর ইউনূসের এই আহ্বান
রাষ্ট্রদ্রোহিতার সামিল, রাষ্ট্রদ্রোহিতার সামিল। সরাসরি রাষ্ট্রদ্রোহিতা বলেন নাই, আমি জানি না পররাষ্ট্রমন্ত্রী এতটা লাগাম কিভাবে মুখে রাখলেন। যাই হোক, সেই প্রসঙ্গে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তখন ডক্টর ইউনূস জবাব দিচ্ছেন, কোনো আনুষ্ঠানিক সাড়া পেতে আমি চাইনি। ওই আহ্বানের কথা বলছেন। আমি আশা করেছিলাম তারা তাদের অনানুষ্ঠানিক সম্পর্ক এবং চ্যানেল ব্যবহার করে আমাদের নেতাদের বিরত রাখতে পারবেন, গণতন্ত্র আদর্শ থেকে সরে যাওয়ার গুরুত্ব সম্পর্কে তাদেরকে অবহিত করবেন। বন্ধু প্রতিম অ্যাকশনের দিকে শুধু ফোন দিয়ে হাতে নিয়ে বলতে পারতেন বাংলাদেশে কি ঘটছে, বন্ধুর জন্য বন্ধু যা করে তা হলো পরিস্থিতিকে ঠান্ডা করা, যা জনগণের জীবন রক্ষায় সহায়ক হয়। নেতাদের বন্ধু আছেন, বন্ধু হিসেবে কিছু করা যায়। সংকটের সময় যদি আপনি ভালো পরামর্শ না দেন, আপনি তাহলে কেমন বন্ধু? তার মানে উনি যেটা এক্সপেক্ট করেছিলেন, উনি ইনফ্যাক্ট ওই বিবৃতিতে আমরা পরে দেখেছি, উনি আন্তর্জাতিক কমিউনিটির কাছে আহ্বান জানিয়েছে যেন বাংলাদেশে এই নৃশংসতা, এই বর্বরতা, এই হত্যাকাণ্ড বন্ধ হয়। সেটা হয়নি। ভারতের কথা এসছে, ভারত বলছে অভ্যন্তরীণ বিষয়। আমি এই একটা জায়গায় ওনার জবাবটা আরেকটু বোল্ড হওয়া উচিত ছিল, ভারতকেও আসলে কন্ডেম করা উচিত ছিল। ভারত যে সবসময় অভ্যন্তরীণ বিষয় বলে বাংলাদেশের সেই মানে মানে চরম একটা স্বৈরাচারী মাফিয়া সরকারকে ব্ল্যাঙ্ক চেক দেয়, সফট ঢঙে হলেও একটু সমালোচনা করা দরকার ছিল, কিন্তু ডক্টর ইউনূস সেটা করেননি। আমি এই জায়গাগুলোতে আর আগাচ্ছি না। যে জায়গাটা আমার কাছে খুব সিগনিফিক্যান্ট মনে হয়েছে এটাই আসলে, এবং এটাকেই হেডলাইন করেছে মানব জমিন, সেটা হচ্ছে এরকম, মানে দাবির কথা এসছে, কোর্টের রায়ের কথা এসছে, এগুলো সবই কথা বলা হয়েছে। একটা জায়গায় জিজ্ঞেস করা হচ্ছে, আপনি কি মনে করেন সরকারের পদত্যাগ করা উচিত? ডক্টর ইউনূস বলছেন, গণতান্ত্রিক কাঠামোর অধীনে এমন পরিস্থিতির উদয় হলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতে হয়, সব সমস্যার সমাধান আছে গণতন্ত্র। এই বিষয়ে আপনাকে নতুন করে রায় দেবার জন্য আমার কাছে কিছু নেই, ইঙ্গিত করছেন। কিন্তু উনি আরো স্পষ্টভাবে একটা পর্যায়ে বলেছেন, আপনি বলছেন গণতন্ত্র ব্যর্থ হয়েছে, কি এমন আছে আপনি মনে করেন তাই অবস্থা থেকে বাংলাদেশকে ফিরিয়ে আনতে, গণতন্ত্রে আনতে পারে? উনি বলছেন, জনগণের ম্যান্ডেট নিন অবাধ এবং সুষ্ঠুভাবে। এটাই জনগণের নির্দেশনায় গণতন্ত্রের সমস্যার প্রতিকার সম্ভব, কারণ রাষ্ট্রের মালিক জনগণ, সরকারে থাকা কিছু মানুষের জন্য নয়। আপনি কি আরেকটি নির্বাচনের কথা বলছেন? তাকে যখন জিজ্ঞেস করা হলো, উনি খুব বোল্ডলি বলছেন, অবশ্যই সব রাজনৈতিক সমস্যার সমাধান হলো নির্বাচন। যখন কোনো বিষয় কাজ করে না, তখন আপনাকে জনগণের কাছে যেতে হয় তাদের নির্দেশনা পেতে। আদতে তারাই দেশের মালিক, নিশ্চিত করতে হবে যে সেই নির্বাচন একজন জাদুকরের নির্বাচনের না হয়ে হবে একটি খাঁটি নির্বাচন। খাঁটি নির্বাচন, এবং উনি আগে একটা কথা বলে দিয়েছেন, অবাধে এবং সুষ্ঠুভাবে। তার মানে মোদ্দা কথাটা হচ্ছে, আওয়ামী এই অপশক্তির অধীনে কোনো নির্বাচনকে ডক্টর ইউনূস ইন্ডিকেট করেননি, এবং উনি মনে করছেন আরেকটা নির্বাচনই হলো বাংলাদেশের সমাধান, এবং সরকারের পদত্যাগ করা উচিত। পদত্যাগ করে আমাদের যে ধরনের একটা মডেলের কথা আমরা বলেছি, যে মডেল আমাদের দেশেই আবিষ্কৃত হয়েছিল, সেরকম একটা মডেলে নির্বাচনই বাংলাদেশকে ঠিক জায়গায় দিতে পারে। একদম এটাই হচ্ছে বটম লাইন। বাংলাদেশের আর কোন রকম কোন সেরে ওঠার, সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা নাই। এখন ডক্টর ইউনূসের এই ব্যাপারটাকে আমি একটু ভিন্নভাবে দেখতে চাই। সেটা হলো, উনি এখন প্যারিসে আছেন, প্যারিসে প্রচুর বিশ্ব নেতা গেছেন, বিভিন্ন লেভেলের লোকজন গেছেন, ওনার এখানে যোগাযোগ করার খুব গুরুত্বপূর্ণ স্কোপ আছে, এবং আমি ধারণা করি বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা ওখানে। এবং শুধু সেটা না, উনি যখন বাংলাদেশের একটা নির্বাচন নিয়ে আলাপ সামনে আনছেন, তখন আমরা খুব স্পষ্টভাবে ধারণা করতে পারি, যৌক্তিকভাবে, আমি জাস্ট এটা একটা স্পেকুলেশন, যে ডক্টর ইউনূস এই ধরনের কোনো বিষয় সম্পর্কে কি জানতে পেরেছেন? এই প্রশ্ন আমি করতে চাই, কারণ ওনার মতো কানেক্টেড মানুষ খুব বেশি নাই। আমরা খেয়াল করব, ভারত এই সরকারকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দীর্ঘদিন টিকিয়ে রেখেছে। এই নির্বাচনের আগেও সরকারের পতন হয়ে যেতে পারত, শুধু ভারত যদি আমেরিকাকে নিউট্রালাইজ না করত। এখন এই সাম্প্রতিক ঘটনার পর ভারতের পক্ষে এই সরকারের পুরোপুরি পক্ষে দাঁড়ানো, তাকে পুরো ব্ল্যাঙ্ক চেক দেয়া নট বি দ্যাট ইজি। ফলে পশ্চিমারা, বিশেষ করে আমেরিকা যদি কিছু করতে চায়, সেই কাজ করাটা আমেরিকার জন্য এখন ইজিয়ার হওয়ার কথা। এবং ডক্টর ইউনূস যখন একটা নির্বাচনের আলাপ সামনে আনছেন, এটাকে আমি ইঙ্গিতবহ বলে মনে করি। এটা মানে যদি বাংলাদেশের মাটিতে এই আলাপ আনতে হয়, ডক্টর ইউনূসের চাইতে মানে মোক্ষম মানুষ, যোগ্য মানুষ, উপযোগী মানুষ আর কে আছে? সুতরাং আমি ওনার এই বক্তব্যটাকে জাস্ট, উনি রিসেন্টলি অপ্রেসড হয়েছেন, অত্যাচারের শিকার হয়েছেন, অন্যায়ের শিকার হয়েছেন, সে কারণেই বলছেন, সেভাবে বলছি না। উনি হ্যাঁ, বাংলাদেশের বিচার বিভাগ বা বিচার ব্যবস্থা নিয়ে উনি এই ইন্টারভিউতে কথা বলেছেন, কারণ তাকে সেটা জিজ্ঞেস করা হয়েছিল। কিন্তু আমি মনে করি এই নতুন নির্বাচন চাওয়াটা ডক্টর ইউনূসের কাছে কোন রকম যোগাযোগ, কোন রকম কোন তথ্য পাওয়ার লক্ষণ হতে পারে। এবং একই সাথে আমি শুরুতে যেটা বলেছি, প্রধানমন্ত্রী
মানে হন্তদন্ত হয়ে হসপিটালে দৌড়ে বেড়াচ্ছেন, উনি সান্ত্বনা দিচ্ছেন, উনি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি সহমর্মিতা, যেটা বহুদিন পর এই এত মৃত্যুর পর এসে প্রকাশ করলেন। এর আগ পর্যন্ত ওনার সহমর্মিতা ছিল উন্নয়নের প্রতি, স্ট্রাকচারের প্রতি, সেই জায়গা থেকে সরে এসছেন। এটা উনি হঠাৎ করে ফিল করেছেন তা না, ইনফ্যাক্ট উনি ফিল করেছেন ওনার প্রয়োজনে এটা হয়েছে, না হলে তো উনি ওটাই প্রথম করতে যদি উনি ফিল করতেন। এবং ক্ষতিপূরণের কথা এসছে, যারা আহত হয়েছে তাদের চিকিৎসার কথা এসছে, তাদের জন্য পেশাগত ব্যবস্থা করা, তাদের উপার্জনের ব্যবস্থা করার কথা হচ্ছে। সবকিছু মিলে আমরা বলতে পারি যে সরকারের উপরে তীব্র নির্বাচন বা ক্ষমতা থেকে সরে যাওয়ার চাপ সম্ভবত আছে। ডক্টর ইউনূস বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করার পর থেকে আমার একটা জিনিস খুব স্পষ্টভাবে মনে হচ্ছে, এই একটা জায়গায় বাংলাদেশ একেবারে ভিন্ন। আমি আগে এটা নিয়ে কথা বলেছি, রিসেন্টলি আরেকটা ঘটনা ঘটেছে, সে কারণে বলছি। সেটা হলো ভারত প্রসঙ্গে বাংলাদেশের স্ট্যান্স। ভারতকে আমরা কথ্য ভাষায় বলি না, লাইনে আসতে হবে বাংলাদেশের প্রসঙ্গে, উনি যদি ক্ষমতায় থাকেন আরো কিছুদিন, শিওর। এই প্রসঙ্গে কথা বলবো, তার আগে ছোট্ট একটা দাওয়াত দিতে চাই আপনাদের। আদর্শ প্রকাশনী আমার একটা একক বক্তৃতা আয়োজন করেছে, সেটার হেডলাইন হচ্ছে বাংলাদেশের প্রতিবেশী নীতি। আমরা আমাদের প্রতিবেশী দেশগুলো, বিশেষ করে ভারত, এর সাথে আমাদের নীতি কি হওয়া উচিত, কেমন হওয়া উচিত, এটা এই জোন এবং আদার গ্লোবাল পার্সপেক্টিভে আমরা মোটামুটি গ্রসলি কিছু আইডিয়া শেয়ার করার চেষ্টা করব। এটা আজ শুক্রবার বিকাল 4টায় হবে। ভেন্যু হচ্ছে মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তন, সামাজিক বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এটা সবার জন্য ফ্রি, আপনারা আসলেই এখানে পার্টিসিপেট করতে পারবেন এবং যদি আসেন নিশ্চয়ই দেখা হবে। যাই হোক, আমি শুরু করতে যাচ্ছি ডক্টর ইউনূস প্রসঙ্গে। ভারতের সংবাদ সংস্থা পিটিআই এর সাথে ডক্টর ইউনূস একটা ইন্টারভিউ দিয়েছেন, সেখানে অনেকগুলো ইস্যু এসছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু অবভিয়াসলি শেখ হাসিনা সম্পর্কে তার অবস্থান, সেটা নিয়ে একটু পরে আসছি। তার আগে আরো দু একটা ব্যাপার নিয়ে আবারও প্রশ্ন করা হয়েছে, হিন্দুদের সম্পর্কে, অ্যাটাক অন হিন্দুজ, মানে ভারত এই জায়গা থেকে সরছে না। আই ক্যান ক্লিয়ারলি রিমেম্বার, ওটা নিয়ে আমি ভিডিও করেছি। দেশে ফেরার আগেই প্যারিসে বসে অনেকগুলো ভারতীয় সংবাদ মাধ্যমের সাথে ডক্টর ইউনূস ইন্টারভিউ দিয়েছেন, সেখানে ওই একই প্রশ্ন, এখানেও একই প্রশ্ন এসছে এবং খুব ক্লিয়ারলি সেটা হচ্ছে, উনি কোন রকম কোন লুকোছাপা নেই, এটা যে এক্সেজারেটেড, সেই এক্সেজারেটেড করে বলা হচ্ছে। এবং আমাদের মনে থাকার কথা, ডক্টর ইউনূস যখন যারা মোদির সাথে কথা বলেছে, সেখানে রীতিমতো ভারতীয় সাংবাদিকদেরকে পাঠাতে বলেছিলেন, এবং এখানেও ঠিক তিনি সেই কথাটাই এখানে বলার চেষ্টা করেছেন। ভবিষ্যতে ইন্ডিয়ার সাথে সম্পর্ক কেমন হবে এই প্রসঙ্গে চুক্তির প্রসঙ্গ এসেছিল। চুক্তি হচ্ছে আদানি ইলেকট্রিসিটি চুক্তি এবং ট্রানজিটের চুক্তি। ডক্টর ইউনূস বলছেন যে সবাই বলছে এটা প্রয়োজন, সেটা হচ্ছে ওনাদের আসলে পেপারে কি আছে এবং বাস্তবে কি হচ্ছে সেটা তিনি দেখতে চান। এটা এখন স্পেসিফিকলি আন্দাজ করতে পারছি না বা অনুমান করতে পারছি না বা বলতে পারছি না, কিন্তু বলা হচ্ছে রিভিউ করার, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি কোনো প্রয়োজন আমরা ফিল করি, সেটা তারা করার চেষ্টা করবেন। তার মানে ভারতের সাথে যে অসম চুক্তিগুলো আছে, আমরা আমাদের জায়গা থেকে বহুদিন ধরে বলছি এগুলো রিভিউ করা হোক, এগুলো প্রয়োজনে বাতিল করতে হবে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এগুলো আগে জনসমক্ষে প্রকাশ করা হোক যে আসলে শেখ হাসিনা এই দেশকে কিভাবে বিক্রি করে দিয়ে গেছেন ভারতের কাছে। এটাও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভারতের সাথে সম্পর্কের ব্যাপারে কি করা হওয়া উচিত বলে মনে হয়। আসলে আমরা যে কথাটা মনে করতাম, ডক্টর ইউনূস ঠিক সেই জিনিসগুলো, মানে উনি এত অসাধারণ ভাবে এই দেশের মানুষজনের চিন্তাকে তিনি নিজেও ধারণা করেন, এত চমৎকারভাবে রেজোনেট করেন। দীর্ঘদিন থেকে আমরা বলছিলাম ভারত আসলে এই যে আমাদের সাথে শত্রু ভাবাপন্ন পরিস্থিতি তৈরি হয়েছে, অসংখ্য মানুষ ভারতকে ঘৃণা করে, ভারতের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করে, তার দায় ভারতের, কারণ ভারত যেভাবে চিন্তা করে সেখানেই মূল সমস্যা। ডক্টর ইউনূস চমৎকার ভাবে বলছেন যে তার যে ন্যারেটিভ আছে তার বাইরে তাকে আসতে হবে, এটা ভারতকে আসতে হবে, কারণ সমস্যাটা আমাদের দিক থেকে ছিল না। ডক্টর ইউনূস বলছেন তাদের ন্যারেটিভ হচ্ছে সবাই এখানে ইসলামিস্ট, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি ইসলামিস্ট, এভরিওয়ান এলস ইজ ইসলামিস্ট, এবং সবাই মিলে বাংলাদেশকে আফগানিস্তান বানিয়ে ফেলবে। এই জায়গাটা আরো ইম্পর্টেন্ট উনি বলছেন, এবং বাংলাদেশ শুধুমাত্র শেখ হাসিনার হাতেই সেফ থাকবে, ঠিকঠাক থাকবে, এই ন্যারেটিভটা পাল্টাতে হবে। সত্যিকার অর্থেই তাই। আমরা বহুদিন থেকে বলছি যে আসলে আমাদের যে সংকটের জায়গাটা তৈরি হয়েছে ভারতের সাথে, বাংলাদেশের জনগণ যে শত্রুতে পরিণত হয়েছে, বা আসলে এভাবে বলবো ভারত শত্রুতে পরিণত করেছে, ভারত এই পরিস্থিতি তৈরি করেছে তার। সুতরাং তার ন্যারেটিভ, এই ন্যারেটিভটা
পাল্টাতে হবে। এই যে আমাদের গণ অভ্যুত্থান হলো, দীর্ঘদিন দিনের পর দিন, এবং এখনো ভারতের অনেক মিডিয়া, বিশেষ করে বিজেপি ইনফ্লুয়েন্স মিডিয়া, তো আমরা এটাকেই ধরে নেব যে ভারতের সরকার এই প্রোপাগান্ডাটা চাইছে, তারা এটাকে ইসলামিস্টদের এক ধরনের বিজয় বলে দেখানোর চেষ্টা করছে। এটা ভয়ঙ্কর, এটা হরিবল। সব গণমানুষ, এখানে ইসলামিস্ট নিশ্চয়ই একটা অংশ ছিল, কিন্তু সব গণমানুষ একত্র, ডান বাম মধ্য সব শ্রেণী পেশার মানুষ যে রেভলিউশন, রক্তাক্ত রেভলিউশনে শেখ হাসিনার পতন ঘটিয়ে তাকে ভারতে পাঠিয়ে দিয়েছে, সেই সম্পর্কে ভারতের এই ধরনের মানসিকতা, এই ধরনের মন্তব্য অত্যন্ত নিচু। সো ভবিষ্যৎ সম্পর্ক ঠিকঠাক করার জন্য নিশ্চয়ই ভারতকে তার ন্যারেটিভের বাইরে আসতে হবে। চমৎকার ভাবে তিনি বলেছেন। শেখ হাসিনা প্রসঙ্গ, যেটা খুবই ইন্টারেস্টিং। শেখ হাসিনার সম্পর্কে যখন বলা হচ্ছে, ডক্টর ইউনূস বলছেন যে তিনি ভারতে যা করছেন সেটা জন্য কেউই কমফোর্টেবল না, কারো কাছে এটা ভালো লাগছে না। বলা হচ্ছে যে তিনি ওখানে থাকছেন এবং মাঝে মাঝে উনি কথা বলছেন, এটা প্রবলেম্যাটিক। উনি যদি শান্ত থাকতেন তাও মানুষ কিছুটা হয়তো ভুলে থাকতে পারত, কিন্তু উনি বারবার কথা বলে যাচ্ছেন এবং ইনস্ট্রাকশন দিচ্ছেন। কেউ এটা পছন্দ করছে না। এটা ভারতের জন্য এবং আমাদের জন্য কারো জন্যই কোন রকম কোনো ভালো ফল আনবে না, এবং প্রত্যেকেরই ডিসকমফোর্ট আছে। তাহলে কি করতে হবে? তাকে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের সরকার, ডক্টর ইউনূস বলছেন তাকে ফেরত চাওয়ার আগ পর্যন্ত যদি ভারতে তিনি থাকতে হয়, তাকে চুপ থাকতে হবে। স্পষ্টভাবে, কোনো রাগঢাক নেই, খুব কঠোর ভাষায় এটা ভারতকে তিনি জানিয়েছেন। শেখ হাসিনা ভারতে বসে আছেন। ভারতে বসে যে ভারত তাকে ক্ষমতায় রেখেছিল, তাকে আশ্রয় দেওয়াটা ইটসেলফ আমাদের কাছে খুব বড় প্রশ্নের জায়গা। সে সেটা পারে না। সেখানে বসে তিনি বাংলাদেশে, আমাদের মনে থাকার কথা, 32 নম্বরে যাওয়ার জন্য বলেছিলেন 15 আগস্ট। এরকম আরো নানান রকম নির্দেশনা পরবর্তীতে তার সন্তান সজীব অযোধ্যায় তার ফেসবুক পেজ থেকে তার মায়ের নির্দেশনা পাবলিশ করেছেন। সব ভারতে উনি পালিয়ে থাকা অবস্থায় করছেন। সুতরাং ভারতকে দায়ভার নিতে হবে, এবং উনি ভারতে বসে এটা করতে পারেন না। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি, ডক্টর ইউনূস বলছেন তাকে আমরা ফেরত চাওয়ার আগ পর্যন্ত যদি তাকে রাখতে হয়, আমরা এই রাখাটা নিয়েও আমাদের আসলে প্রশ্ন সিরিয়াসলি করা দরকার। আর হ্যাঁ, নিশ্চিতভাবে আমরা কোন মামলার ওয়ারেন্ট অথবা তার মামলায় সাজার পর নিশ্চয়ই চাইব, এবং ভারত শুড বি রেডি যে তাকে আমাদের এখানে পাঠাতে হবে। সো এই কয়েকটা ইস্যু আমি ভারতীয় এবং বাংলাদেশের পত্রপত্রিকায় এটা পাবলিশ করা হয়েছে, দেখলাম। প্রত্যেকটা ক্ষেত্রে একজন শির দাঁড়া সোজা করা শক্ত মানুষ। আপনি যদি পুরো ইন্টারভিউটা পড়েন, যতটুকু এসছে অন্তত, তাতে কেউ বলতে পারবে না যে তিনি ভারতের সাথে কোনো শত্রুতার অ্যাটিটিউড দেখিয়েছেন, কোনোভাবেই না। এই জায়গায় আমি একটু পরে আসছি, তার আগে আরেকটা নিউজ আমি একটু আপনাদের সামনে আনতে চাই। আমরা জানি সীমান্তে একজন কিশোরী মারা গেছে কয়েকদিন আগে, দুদিন আগে সম্ভবত। এটা রিয়াকশনে বাংলাদেশ অত্যন্ত স্ট্রং একটা প্রতিবাদ পাঠিয়েছে। বাংলাদেশের ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে বলা হয়েছে স্বর্ণা দাস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সীমান্তে। ভারত অবশ্য স্বর্ণা দাস শুনলে তার মনে হবে যে তারা ভুল করেছে, কারণ ভারতের কাছে, অন্তত ক্ষমতাসীন বিজেপির কাছে, এই দেশের মুসলিমরা কোনো মানুষ না। কারণ আমি বহুবার বলেছি, যখন আপনি কন্ডেম করছেন আফটার 5th আগস্ট, আপনি একটা রিজিওনাল পাওয়ার হিসেবে বলতেই পারতেন যে 5 আগস্টের পর যেসব হামলা ঘটনা ঘটেছে, যেসব মানুষের জানমালের ক্ষতি হয়েছে, আমরা সেগুলোকে কন্ডেম করি না। আপনি স্পেসিফিকলি মাইনরিটি এবং আরো স্পেসিফিক করছেন হিন্দু। এটা শুধু আমাদের ক্ষেত্রে বলেছেন তা না, জনাব মোদি জনাব বাইডেনের সাথে কথা হয়েছে বলে যে টুইট করেছেন, যদি আমরা দেখেছি আমেরিকা সেই টুইট স্বীকার করেনি, মানে সেই কন্টেন্ট, তারপর সেখানে সেই হিন্দুর কথা তুলেছেন। তো স্বর্ণা দাস মারা গেছে, এটা ভারত হয়তো পছন্দ করেনি, কিন্তু বাংলাদেশ তার সব নাগরিককে ইকুয়ালি ট্রিট করবে এখন থেকে। তার প্রমাণ স্বর্ণা দাসের ক্ষেত্রে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছেন, ভারতের হাইকমিশনের কাছে পাঠানো প্রতিবাদ লিপিতে বাংলাদেশ এই ধরনের নিষ্ঠুর কর্মকাণ্ডের কঠোর প্রতিবাদ, গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ইংরেজিটার ট্রান্সলেশন এরকম। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার স্মরণ করিয়ে দিয়েছে যে এই ধরনের সীমান্ত হত্যার ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অযৌক্তিক, এবং সীমান্ত কর্তৃপক্ষের জন্য বাংলাদেশ ভারতের যৌথ নির্দেশিকা 1975 সালের বিধানের লঙ্ঘন। ভারত সরকারকে এই ধরনের জঘন্য কাজের পুনরাবৃত্তি রোধ এবং সব সীমান্ত হত্যাকাণ্ডে তদন্ত পরিচালনা, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। একদম সরাসরি এন্ড স্ট্রং শব্দগুলো খেয়াল করি। এই ধরনের
জঘন্য কাজের পুনরাবৃত্তি, এই ধরনের শব্দ আছে এখানে। আমরা বুঝতে পারছি বাংলাদেশ মাথা তুলে দাঁড়িয়েছে। যেটা বলছিলাম, ডক্টর ইউনূসের ইন্টারভিউ বা এখনো আমরা যে স্টেটমেন্ট দিলাম, আমাদের কাছে এক ধরনের ঔদ্ধত্য মনে হতে পারে। মানে একটা কৃতদাস সরকার যা করেছিল বাংলাদেশে বসে বসে ভারতের সবকিছুকে আনকোয়েশ্চেনড এন্ডোর্স করা, রীতিমতো সীমান্ত হত্যার জন্য আমাদেরকে দায়ী করে বিজেপি চিফ কথা বলেছে, মন্ত্রীরা কথা বলেছে, আমাদের মনে আছে, তাজা থাকবে স্মৃতিতে। আর শুধু সেটাই না, ডক্টর ইউনূস যে কথাগুলো বললেন শেখ হাসিনা প্রসঙ্গে, ভবিষ্যৎ বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের প্রসঙ্গে, হিন্দুদের উপরে তথাকথিত অত্যাচার প্রসঙ্গে, এগুলো কোনোটাই আসলে বৈরিতার কোনো ইন্ডিকেশন দেয় না। ওই যে বললাম, শেখ হাসিনার মতো একেবারে কৃতদাস সুলভ যে মন্তব্য, তার বিপরীতে হয়তো কারো কারো কাছে মনে হবে এটা বেশি, বা ভারতেরও গায়ে লাগতে পারে। তো 15 বছর তারা যে ধরনের আচরণ পেয়েছে বাংলাদেশের সরকারের কাছ থেকে, সেটা তাদের একটু গায়ে লাগতেই পারে, বাট একটু লাগা দরকার। they'll have to realign their relationship। যেমন বলছেন যে তাদের যে ন্যারেটিভ আছে যে এখানে সব ইসলামিস্ট, বিএনপি ইসলামিস্ট, এখানে যদি ক্ষমতায় তারা আসে বা কোনো একদিন সবাই মিলে এটাকে আফগানিস্তান বানিয়ে ফেলবে এবং শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ আর কারো হাতে নিরাপদ না, সেই ন্যারেটিভ থেকে বেরোতে হবে, সেই প্রিকনসেপ্ট আইডিয়া থেকে বেরোতে হবে। এই আইডিয়া আসলে আছে, আমি তা মনেও করি না। ভারতের এত স্টুপিড তারা আমি মনে করি না, কিন্তু শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য তাদের একটা ন্যারেটিভ লাগবে। ওকে তো অবৈধভাবে ক্ষমতায় রাখতে চায়, সে ওয়েস্টের সাথে ডিল করতে হয়, সে আমেরিকার সাথে ডিল করতে চেয়েছে। আমরা জানি এখন যে গত নির্বাচনের আগে তারা আমেরিকাকে বেশ চাপ দিয়েই তার লেভারেজ যা যা আছে ইউজ করে নিউট্রাল করার চেষ্টা করেছে। সো তাকে এই ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করতে হয়েছে যে শেখ হাসিনা যদি ক্ষমতায় না থাকেন এই দেশ মৌলবাদী জঙ্গিবাদী হয়ে যাবে, সুতরাং এট এনি কস্ট ইলেকশন হোক না হোক, শেখ হাসিনা ভয়ঙ্কর রকম মানবাধিকার লঙ্ঘন করুক না করুক তাতে কিছু আসে যায় না, তাকে ক্ষমতায় রাখো। এই ন্যারেটিভ পাল্টাতে হবে। আমি বিশ্বাস করি ডক্টর ইউনূস আরো কিছুদিন যদি দায়িত্বে থাকেন, ভারতকে রিয়ালাইন্ড হতে হবে। আমরা ভবিষ্যৎ সরকারও যারা আসবে, আমি এটা মনে করি ভবিষ্যতে আওয়ামী লীগ অবশ্য বহু বছর ক্ষমতায় আসবে বলে মনে করি না, বলেছি কারণটা কি, আবারও কথা বলবো এটা নিয়ে। কিন্তু যারাই ক্ষমতায় আসুক ভবিষ্যতে নির্বাচনের মাধ্যমে, যেই স্ট্যান্ডার্ডটা ডক্টর ইউনূস সেট করে যাচ্ছেন, যে বেঞ্চমার্কটা সেট করে যাচ্ছেন ডক্টর ইউনূস, সেই বেঞ্চমার্কটা তাকে কিন্তু ফলো করতে হবে। এই দেশের মানুষের উপরে অকল্পনীয় অত্যাচার নিপীড়ন আওয়ামী লীগ যেভাবে করেছে, দেশের স্টেট যেভাবে ভেঙে ফেলেছে, ভারত তার সাথে সরাসরি জড়িত। এত কিছুর পর যদি ভারত সেটা না বোঝে, এত কিছুর পর ভারত যদি নিজের পররাষ্ট্রনীতি বাংলাদেশের সাথে রিয়ালাইন না করে, তার মাসুল ভারতকে দিতে হবে। আমাদের জায়গা থেকে এটুকুই চাওয়ার আছে, এতদিন যা যা হয়েছে হয়েছে, দে শুড বি সরি ফর দ্যাট। সবচেয়ে ভালো হতো তারা যদি ক্ষমাই চাইতো একটু প্রকাশ্যে, সবচেয়ে ভালো হতো। না হলেও অন্তত সাইলেন্টলি তারা তাদের বাংলাদেশকে একটা রাষ্ট্র হিসাবে ট্রিট করতে হবে। এটা শেখ হাসিনার তালুক না এখন আর। আমি বলেছি আমরা নাগরিকরা এই রাষ্ট্রকে এখন ওন করি, এদেশের সরকারও এখন এই রাষ্ট্রকে ওন করে। এক সময় শেখ হাসিনা সরকার এই রাষ্ট্রকে ওন করেনি, এটাকে কলোনির মতো দেখেছে, এখান থেকে লুটপাট করে সব নিয়ে গেছে, ভারতের ভাসাল স্টেটে পরিণত করেছে। ভারতকে অবশ্যই সতর্ক হতে হবে। বটম লাইন, এই সব কিছু বলা হচ্ছে ভারতের সাথে, আমি অন্তত ভারতের সাথে কোনো শত্রুতা আসলে চাই না। অনেকের কাছে ভালো লাগবে না হয়তো, আমি মনে করি আমরা দুই প্রতিবেশী আছি যারা পরস্পরকে পাল্টাতে পারবো না, আমাদের পরস্পরের স্বার্থেই আত্মমর্যাদার ভিত্তিতে বেনিফিট, পারস্পরিক বেনিফিট এনশিওর করার মতো অনেক জায়গা আছে, পারস্পরিক সিকিউরিটি নিশ্চিত করার মতো অনেক স্কোপ আছে, সেগুলো যাতে আমরা ইউটিলাইজ করতে পারি।